আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমাদের প্রিয় পড়লা সঙ্গীত বেহারা শক্তি সুরায়া রাফা পর্ব 13। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরেমনি, মানে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সব কিছু জানাই ছিল ওর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটাও হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ দিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ ভার্সিটিতে আসেননি বললে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। ওরু অসহায়ের মতো মনমরা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেননি, ওরু চিন্তা করলো ও বাড়ি ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কীর্তিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে, চারিদিক ঝাপসা লাগছে, মনে হচ্ছে এই বুঝে পড়ে যাব মাথা ঘুরে। ওরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে দু কদম এগোতেই পট আটকায় সাইনি। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বসিত মুখে বলে, এই ওরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেট বল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও ওরুর এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই, তবু তাই যেতে হলো সাইলের সাথে। যেতে যেতে সাইনি জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সাইলির উচ্ছ্বাসে জোড়া দিতে ওরও নরম সুরে বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সাইলের সিটে বসতে বসতে বলল, চেয়েও বড় কথা কি জানো, জেকে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচে খেলবেন। তৎক্ষণাৎ সাইনের দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইলো ওরু, দেখতে পেল শুধু কীর্তিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশে গ্যালারিতে বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে এলিসার সাথে ক্যাটলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলকে দেখে নিয়ে ওরু মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থী। ওরু, কি ভাবছো? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সাইডের কথায় এবার সত্যি সত্যি খেলা দেখার মন দিল ওরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র, সবাই মুখেই বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কীর্তিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কি না সন্দেহ। এখন 10 মিনিটে বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কীর্তিক সবাইকে ছাড়িয়ে উঠতে এলো জনসমাগম পূর্ণ গ্যালারি। কীর্তি গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করে ও সোজা গিয়ে বসে পড়ল ওর পাশে। অতঃপর এক টান দিয়ে ওরুর গলার পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালে ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময় বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ, যেন এখানে কোনো বাস্কেটবলের ম্যাচ না, বরং রোম্যান্টিক সিনেমার শুটিং হচ্ছে। সায়র ওরা খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কীর্তিকের দু চোখের বিষ, তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কীর্তিক এসব করছেটা কি? ওদিকে ওরু পাচ্ছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে, মানে সকলের ক্লাস বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরে ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলে ঘাম মুছছে। কেমন কাহিনীতে
চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে ওরু আর্তনাদ করে বলতে ইচ্ছে করছে, বিশ্বাস করো আমি কিছু জানি না, এই লোকটা পাগল, মাথার সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ভাসায়। ওর ভেতরে কান্নাকাটিতে 2 পয়সা পাঠানো দিয়ে গমগমে আওয়াজে কীর্তিক বলে, পানিটা দে। ওরু এদিক ওদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? আর ওরু দূরত্ব এদিক ওদিক নাসুচোখ মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয়। কীর্তিক এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কীর্তিক চলে গেলে ওরু নিজের ওড়নাটা ঠিকঠাক করে ব্যস্ত হয়ে পড়ে। ওড়নার একাংশ কীর্তিকের ঘামে ভিজে আছে, সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জড়িত ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য ওরু ওড়নাটাকে নাক ছোঁয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই, স্যান্ডালউড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল ওরুর। তখনই ওপাশ থেকে কর্কশ আওয়াজে ভেসে এলো সাইনির, তুমি জেকে স্যারকে চেনো? না না মানে হ্যাঁ মানে। ওরু চোরের মতো মুখ কাচুমাচু করছে দেখে সাইনি বলল, কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সাইনি বোধ হয় ওরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ওরু, আগে বলবে না এ কথা? আমি আরও ভাবলাম কি না কি। খাওয়া দাওয়া হয়ে উঠল, সারাদিন ভালোই চলে গিয়েছে। সবার সাথে ওরু আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকেই প্রথম ওরুর মনে হয়েছে যে ও আসলেই ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসের রাতে কনসার্ট আর পার্টি থাকলেও ওরু সেইসবে একদম অভ্যস্ত না, তাই ও সাইনিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে, করিডর শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ওর ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র ওরু আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনে ভার্সিটি এলেন না আর এখন এই সন্ধ্যাবেলা এলেন, আর সাথে ওটা কে? ওরু দূর থেকেই আর একটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকে এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তার জনমন জনমের প্রেমিক যুবক। তবে এখন আর ওরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেক কাছে। হুট করেই তখন ওরু কি হলো কে জানে, চক্রাকার ঘুরতে থাকা বলের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ, হাসাহাসি, কথার বহর সব কিছু ছাপিয়ে কর্ণকুহরে বেজে উঠল ঝিনঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করেই মাথা ঘুরে ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে ওরু। দীঘল কালো নজরকাড়া ফ্রন্স বেনুনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায়, তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগেই ওকে শক্ত বাহু ধরে আবদ্ধ করে নিল নিখিল। জনসমক্ষে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়া এক মুহূর্তেই মোটামুটি ক্যাম্পাসের সবাই ওরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি অবির্বিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন ওরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক তখনই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব। কেন ও কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউই হাত দিয়ে ছুঁয়েছে,
অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজপাখির ন্যায় নিখিলের হাত থেকে ছো মেরে অরুকে নিয়ে গেল কৃত্তিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কৃত্তিকের পানে। তবে কৃত্তিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিঙ্গ এর মতোই জ্বলজ্বলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে নিখিলকে। কৃত্তিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনে ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃত্তিক। পরনে কনুই অবধি হাতা গুটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের টোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃত্তিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের ওপর হাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃত্তিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে বলে, কি হয়েছে অরুর? ঘুম আর খাওয়া দাওয়া অনিয়মের জন্য প্রেসার ফল করে রেস্টলেস হয়ে গিয়েছে। কৃত্তিকের নির্লিপ্ত জবাব। সায়র ওর দিকে তিরস্কার হয়ে হাসল, তারপর তাচ্ছিল্যের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে, মাত্র এই কয়েকদিনে মেয়েটাকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি। তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন ও তো তোর বোন নাকি? সায়র কথাটা বলতে বাকি শক্ত থাবায় সায়রের কলার চেপে ধরতে দেরি হলো না কৃত্তিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিড় হিড় করে ছিঁড়ে পড়ল কৃত্তিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেওয়ালে সায়রকে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে একটু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃত্তিকের বীভৎস মুখের পানে। ঠিক তখনই অন্য দিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃত্তিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। সায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে হচ্ছে অন্য কিছু। আজ সায়র উপলব্ধি করল ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃত্তিক ওরকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রেরণাশক্তি? মেঘ আর কুয়াশায় চাঁদে ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নেয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটেই রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হয়েও রাস্তার থেকে কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগাড়ে সাদা রঙের ব্লকেন লাইট রোড মার্কিং টানা। ঠিক তারই দুই পাশে পাহাড়দারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিফ গুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইথ আউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের জড়তা যার সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা টকটকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগুচ্ছে সায়নী আর অরূপ। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী
বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথাও ওরু ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধ করা দুষ্কর। সাইনের কথা মন দিয়ে না শোনার অবশ্য যথেষ্ট কারণ আছে বৈকি। ধবধবে শুভ্র রাঙা চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরো দমে বাঙালি সেজেই ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে সাইনের পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকএন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল অরু, তখনই শুরু হয় সাইনের একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কীর্তিক ভেঙে ফেলেছে, তাই অনুনমবারই আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সাইনি। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে আসে অরু। সাইনি আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে, আর সাইনি অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরোক্ষে ক্যাম্পাসে এসে সাইনির কথা রক্ষার সার্থকতা ধরতে পেরেছে অরু। মনে মনে একটাই খুশিও হয়েছে সাইনির প্রতি, তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটেই দর্শন মিলেছে পছন্দের শ্যামপুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি, কিন্তু নিখিল যখন অরুকে দেখল তৎক্ষণাৎ হাঁক পেরে নাম ধরে ডেকে উঠল সে, এই যে অরোরা। অরুকে আর পায় কে? দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিলের ভাইয়ের। অরু কাছে আসতে নিখিল শুধালো, অরোরা তুমি ঠিক আছো? না মানে কালকের কথা মনে পড়তে ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসাহাসি ওরা দুজন? আর মেয়েটা বা কে? কি নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ত প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় নাড়ছে বারবার, যার দরুন অরুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গিয়েছে। মুহূর্তেই নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটিও প্রস্তুত ছিল না অরু। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষের দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবে যে ভাবনারা এক ধাপ পিছিয়ে থাকে, সে সময় তাই হলো। অরু কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই। একদিনের ট্যুর, ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেব। লাজুক অরু ঠাস করে বলে দিতে পারল না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই, তাই আপনার সাথে। তার বদলে ছোট করে হোম শব্দটা উচ্চারণ করে শুধু একপাশে মাথা কাট করে সম্মতি জানালো। অরুর সম্মতি জানতে যতক্ষণ, তারপর আর এক দ্বন্দ্বও তাড়ালো না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তাড়া দিয়েই তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল সে। সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সাইনি। মাঝে মধ্যে নিজের কথার সামিল করতে দু একবার অরুকেও বলছে, তাই না বলো? অরু সাইনের কথা মতো হুঁ হ্যাঁ করছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, বরং কীর্তিকে নিয়েই। ও ভাবছে ট্যুরের কথাটা আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে, কিন্তু কীর্তিক এই ঘাটতেরা লোকটা জীবনেও রাজি হবে না। উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে অরুর ছোট হৃৎপিণ্ডটা ওখানেই কাজ করা বন্ধ হয়ে যাবে। তাহলে সাধ করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো, তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ না আমার কথা? হুট করে সাইনির কনুইয়ের গুঁতোয় সম্মিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায়
উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো তারপর। সাইনি ভুরু কুঁচকে বিরক্তি ভাব প্রকাশ করে বলল, কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি অলরেডি, রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুধারে থ্রিলিং প্রিয় মানুষের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ভাগ গলিয়ে ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকরা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরু শুনতে পেল জেকের নামে উচ্ছ্বাস। তার মানে সাইন শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃত্তিকের জন্য? এরা কি আদৌ জানে কৃত্তিক কতটা নির্দয়? কৃত্তিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকের জয় জয়কার শুনে এসব উল্টোপাল্টা কথাই ভাবছিল ওরু। তখনই সাইনি আবারও ওরুকে ডেকে বলল, ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, এগেন চ্যাম্পিয়ন। ওরুও এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তুলোর মতোই শুভ্র মেঘে এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে চারিদিকে। মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রাইডিংয়ের শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিংয়ের মেন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃত্তিক সেটা বুঝতে বাকি নয় ওরুর। কারণ জেকে বডির স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে উপরওয়ালার শখের কারুকাজ কৃত্তিক। নাম সুদর্শন পুরুষটা। তবে কৃত্তিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃত্তিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এবারে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষলধারের রূপ নিয়েছে। আশেপাশে জটলা পাকানো ভিড় ছড়িয়ে অনেকটাই জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃত্তিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটেই। তবু অরুকে উদ্দেশ্য করে সাইন চেঁচিয়ে বলল, অরু দ্রুত চলো, ভিজে যাচ্ছি। কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। অরুর কান অবধি সে কথা পৌঁছালো না সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝে দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকেই বলাবলি করছে জেকে শোন নামক বাইকারটা জেকে মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে, আর তাই লোকটা সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসল চোকাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগাড়ে হকি স্টিকের বার। কি আশ্চর্যের বিষয় হলো কেউ কৃত্তিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দোহাই দয়াহীন নির্দয় আমেরিকা। নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল অরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে কৃত্তিক। মারতে মারতে ওর নিজ হাতের অবস্থাও বেগতিক, কিন্তু সেই সব বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জীর্ণাদপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মাঠটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কৃত্তিকে টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন। রাইডিং সাইডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে
এর যাবৎ কোনো ম্যাচই জেকেকে হারাতে না পারার জেদটা ভেতরে ভেতরে ওর রয়ে গিয়েছিল বারবার। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিং ক্লাবের ফেরাইনার একটা ছেলে ও এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ করতে পারত না। সেই জেদ ধরেই পেছন পেছন নানা কৌশলে বিভিন্নভাবে কৃত্তিকের ক্ষতি করার ফন্দি এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধুমহল আর কৃত্তিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গিয়েছে। কৃত্তিক ভালোভাবেই জানতো কাজগুলো কে করছে বা কার দ্বারাও ঘটছে, তবে এসব খুব একটা গায়ে লাগাতো না ও, বরং পিঠ পিছনে দিয়ে যেত একের পর এক কৌশলীয় দাবার ছল। কারণ কৃত্তিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকত বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো। কারণ কৃত্তিক অর্ণব, এলিসা আর সায়রের থেকে বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যেই শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃত্তিক ওকে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃত্তিকের। ওই জন্যই তো ক্লাবে কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমসৃণ রাস্তা, এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়েই লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কৃত্তিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যথার্ত হঠাৎ জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ, মা ফাকিং বাস্টার্ড। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃত্তিক কথাটা শুনে ফেলেছে, তবে ওর ব্যাড লাক কৃত্তিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস তৎক্ষণই ক্লাবের মধ্য থেকে হকি স্টিক এনে উইথআউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃত্তিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ করেছে, আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একে একে ওর পিঠে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরেই চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধাপ্রাপ্ত হলো কৃত্তিক। খুব পরিচিত আর আপন একটা ঋণঋণে মায়াভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃত্তিকের দুই কর্ণকুহরে। ওর আক্রমণাত্মক পেশিবদ্ধ বাহুটা দুহাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে অরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃত্তিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষপিঞ্জরের গহীনে লুকিয়ে রাখা আকস্ম অনুভূতির ছড়াছড়ি আর অজানা বিষামাল উদ্মত্তা। যে মেয়েটাকে নিয়ে বয়স, সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছে মাথাচাড়া দিয়ে ওঠে বরংবার, এখন এই মুহূর্তে সেই পিচি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত অগ্নিগিরির লাভাটা মুহূর্তেই দপ করে নিভে গেল কৃত্তিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সব কিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টিকণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার টোপে থিরথির করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা অস্তরদ্বয়। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃত্তিক। সব ছেড়ে ছুড়ে হুট করেই রাগ হতে লাগলো বহমান বৃষ্টিকণাদের ওপর, যেগুলো ওর আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না, সেগুলো কিনা বৃষ্টিকণার মতো সহজে ছুঁড়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কৃত্তিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বৈকি, কারণ তার আগেই অরুর আবারও কথা ছুড়ল ওর পানে।
কেন এভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথায় কৃতিক পেছনে ঘুরল, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণে ভুরু ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করলো অরুর দিকে, যেন চোখ দিয়েই ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরু আড়ালে শুষ্ক ঢোক গিলে থেমে গেল। কৃতিক চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিক কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। অরু এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজেই ফেঁসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো, তার ওপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে ওঠ। অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে না, মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা পড়তেই করবে, আমি বলে দেব, তুই ওঠ। বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশে যত মানুষ যে যেখান থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর ওপর বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাত কিছুই নেই। এখন কথা না শুনে নির্ঘাত এখানে দাঁড়িয়েই কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপরাগ অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে। মেয়েদের মতো করেই কাঁচুমাচু হয়ে বসেছে ও। তখনই নিজের হেলমেট পরাতে পরাতে কৃতিক বলে, ধরে বস। অরু খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়েই পড়লো কৃতিকের পিঠের ওপর। ধরে বসতে বলছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো অরু। অরুর হাতে আর কানের ছোট্ট অলংকারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতে সেই আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরু আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্বও ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেয়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভেঙে কৃতিক একটু আগের সেই গমগমে রাগী আওয়াজে পরিবর্তনে নরম আওয়াজে অরুকে শুধায়, আচ্ছা অরু, আমি যে এতগুলো বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিঠে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরুর নিতান্তই বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11? অরু নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরুর সময় নষ্ট না করে উত্তর দিল, কি করে দেখবো, আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি। ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলিস। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তাই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিল। কৃতিকের কথাই অরু চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয়। অরু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে না। আবার কৃতিকে রেগে গিয়ে এই বিষয়ের মাঝেই ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথাই, তবুও জিজ্ঞেস করার সাহস নেই। কি বলবে, আবার রেগে মেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কৃতিক। কৃতিকে এহেন কাণ্ডে অরু আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিয়ে কোথায় যাব আমি? কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে অরু মুখ চোখ কালো করে বলে, না মানে এই বৃষ্টির মাঝে? অরু কথা শেষ করার আগে কৃতিক বলে, হ্যাঁ, বৃষ্টির জন্যই তো সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপর এত
ভিজলে জ্বর চলে আসবে নিশ্চয়ই। না না, আমি ঠিক আছি, আমি তোর কথা বলিনি, আমার কথা বলছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। ওরও পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি? স্বার্থপর লোক। ওরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি, দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুয়ে আছে এগিয়ে। কাচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারদিকে চোখ বুলিয়ে বুলোতে ওরু চোখ পড়ল কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপটুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। ওরু সেদিকে তাকিয়ে ভুরু কুঞ্চিত করে মনে মনে বলে, আশ্চর্য লোক, অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতে নকশে কাজ করা শুকনো রুমাল বের করে একটু সাহস করেই কৃতিকের রক্ত হাতে বেঁধে থাকা অরুর সেই রুমাল দিয়ে কৃতিকের হাতটা বেঁধে দিল। ব্যথার জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখল সুতোর কাজ করা একটা মেলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু। কৃতিক বাধা দিল না, এমনকি তু শব্দ উচ্চারণ করল না, বরং অরুর নিজের কাজ শেষ করেই উপরে মাথা তুলতেই চোখ রাখল অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিক চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। নিয়ে এলো অনেকটা কাছে, যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুগন্ধটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল তাই ভাবলাম আপনার অনইজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে অরুর দূর চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের খুব কাছে নিয়ে কৃতিক হাসি স্বরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর, আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিককে নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে অরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করেই কেমন গরম হয়ে উঠল শরীরটা। জীবনের প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে অরুর, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথা দুর্বিষহ। একাও নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয়ে অনুভব করেনি অরু। হুট করেই কৃতিকের কাছ থেকে কেন? এই নিখিল ভাই সামনে এলে তো এমন হয় না, তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না। তাহলে জায়নকৃতিকের মতো অপছন্দের লোকটা সান্নিধ্যে কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেই ঠিক নয়। ও এই নিস্তব্ধতার বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কৃতিক ঠোঁট খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করেই অরুকে হ্যাচকা টানে পেছনে ঘুরিয়ে দিয়ে তারপর এক টানে ওর লম্বা চুলগুলোকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দীর্ঘল কালো এক ঝাঁক ভেজা চুল
আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরু সাবধানে পেছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কৃত্তিক ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃত্তিকের কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দু হাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসায় যাব। কৃত্তিক আর কী বা করবে? মনে মনে ভাবলো, অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা ওর উচিত হয়নি। যতই হোক অরু ওর থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছুই নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল।